আসসালামু আলাইকুম। সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকে শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক গণিত প্রস্তুতির স্কুল পর্যায়ের দিক কোসাইন এবং দিক অনুপাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসগুলোতে আমাদের যে লেকচার ছিল অক্ষের স্থানান্তর, এরপর ছিল সাধারণ দ্বিঘাত সমীকরণ, আমরা শেষ করেছি। আজকের ক্লাসে আমরা দেখব হলো দিক কোসাইন এবং দিক অনুপাত। আপনারা অনেকেই জানেন যে আমরা যে অনলাইনে এক্সাম ব্যাচ চালু করেছি। আমরা অনলাইনে এক্সাম ব্যাচ চালু করেছি। এখানে আমাদের স্কুল পর্যায়ের আমাদের টোটাল এক্সাম হবে 22টা, আর আর কলেজ পর্যায়ের আমাদের টোটাল পরীক্ষা হবে 28টা। স্কুল পর্যায়ের আমাদের পরীক্ষা হবে 22টা, কলেজ পর্যায়ের আমাদের পরীক্ষা হবে 28টা। এই টোটাল আমাদের পরীক্ষা হবে কি 50টা। এগুলো আমাদের কি প্রথমে এগুলো আমাদের টপিক ভিত্তিক আমাদের যে প্রথমে পরীক্ষা হবে। এরপর এই পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে আমরা যে চূড়ান্ত মডেল টেস্ট অর্থাৎ পূর্ণ মার্কের আমরা যে শুরু করব। আর আপনারা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, তারা যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন 01521720368। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের যে স্কুল কলেজের যে ব্যাচটা আছে এখানে মোট পরীক্ষা হবে 22টা। এই 22টার মধ্যে আমাদের 60টি এক্সাম কিন্তু হয়ে গেছে। আর এই কলেজ পর্যায়েরও আমাদের এই 7টা পরীক্ষা আমাদের কিন্তু হয়ে গেছে। 7টা পরীক্ষা হয়ে গেছে। আমরা যে স্কুল পর্যায়ের জন্য আমাদের ফি আছে আমাদের 100 টাকা, আর কলেজ পর্যায়ের জন্য ফি আছে আমাদের 100 টাকা। তাহলে আপনাদের এখানে যে স্কুল পর্যায়ের 100 প্লাস কলেজ পর্যায়ের 100, এই মোট 200 টাকা আপনারা যে মোট যে 50টি পরীক্ষা দিতে পারবেন। এবং আমরা যে কোশ্চেনগুলো করি সেই কোশ্চেনগুলোর কিন্তু ব্যাখ্যা অ্যাড করা থাকবে। পরীক্ষার পরে আপনারা কত মার্ক পাইলেন এবং প্রশ্ন যেগুলো থাকবে সেইগুলোর যে আপনারা যে ব্যাখ্যাগুলো নিজেরা দেখতে পারবেন। তাহলে আজকের ক্লাসে আমরা যে দিক কোসাইন এবং দিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। এবং এই ক্লাসে আমরা সরাসরি আমরা কিছু যে এমসিকিউ প্র্যাকটিস করব। এবং এর পাশাপাশি আমরা যে আমাদের যে এমসিকিউ গুলা বা যে অংশগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, আমরা সেগুলা দেখব। প্রথমে আমরা অনেকেই জানি যে দিক কোসাইন কি। প্রথমে যদি আমরা প্রশ্ন করি যে দিক কোসাইন কি, তাহলে কোন সরলরেখা স্থানাঙ্কের অক্ষগুলো ধনাত্মক দিকের সাথে, তাহলে দিক কোসাইনটা কি ধনাত্মক। কোন স্থানাঙ্কের ধনাত্মক দিকের সহিত যে কোণগুলো উৎপন্ন করে তাহাদের কোসাইনকে সরলরেখাটির দিক কোসাইন বলে এবং কোণগুলোকে বলা হয় দিক কোণ। অর্থাৎ যদি কোনো সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা এবং গামা এই দিকগুলো হবে কি ধনাত্মক দিকের সাথে, যদি আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে তাহলে তার কোসাইন কি হবে কজ আলফা, কজ বিটা এবং কজ গামা। তাহলে কজ আলফা, কজ বিটা, কজ গামাকে তার দিক কোসাইন বলা হয়। আমরা জানি। এখন দিক কোসাইনকে কি এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। যেখানে এল হবে কজ আলফা, এম হবে কজ বিটা, আর এন হবে কজ গামা। এখন আমরা যে এইখান থেকে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য যদি আমরা বের করি, আমরা জানি যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য যদি কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন হয়, তাহলে দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটা আমাদের কি হবে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল 1। এই যে আমরা এইখানে যেটা লিখলাম এইটা কি দিক কোসাইনের মৌলিক উপপাদ্য।
কি, যে ডি কোসাইনের এটা হচ্ছে মৌলিক উপপাদ্য। তাহলে আমরা এইখান থেকে কি জানলাম যে দিক কোসাইন কি, যে যদি কোনো সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে, তাহলে তাহাদের কোসাইন অর্থাৎ কজ আলফা, কজ বিটা এবং কজ গামাকে সরলরেখাটির দিক কোসাইন বলে। দিক কোসাইনকে সাধারণত এল, এম এবং এন দ্বারা প্রকাশ করা হয়। আর যেখানে এল মানে কি, এল আছে কজ আলফা, এম ইকুয়াল কজ বিটা আর এন ইকুয়াল কজ গামা। আর এখানে আছে যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য কি হবে, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল 1। আচ্ছা, এইখান থেকে আমরা আরেকটু যদি আলোচনা করি, যে সেটি আছে যে এল মানে আমরা কি জানলাম, এল মানে আছে এই যে কজ আলফা। তাহলে এখানে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, কজ স্কয়ার আলফা প্লাস, আচ্ছা এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, তাহলে এইটা ছিল আমাদের কি এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। বা এখন আমরা এখানে যদি এল, এল, এম, এন এর মানটা যদি বসাই দেই, তাহলে এটা কি হয়, কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা ইকুয়াল 1। এই যে আমরা এইখানে যে ফর্মুলাটা আমরা পাইলাম, কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা ইকুয়াল 1, এইটাও কিন্তু আপনারা একটু মনে রাখবেন, এমসিকিউ করার সময় এটা আমাদের কাজে লাগবে। আর আমরা জানলাম যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য কি, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল 1। এখানে কি, এখানে আছে দিক কোসাইনগুলোর বর্গের যোগফল সব সময় কি কি হয়, বর্গের যোগফল কিন্তু সব সময় 1 হয়। আমরা হচ্ছে যে এইটুক হচ্ছে যে আমাদের দিক কোসাইন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন এখন আমরা হচ্ছে একটু দিক কোণ নিয়ে আলোচনা করব। এখন কি দিক অনুপাত নিয়ে আলোচনা করব। প্রথমে আমি সংজ্ঞাটা বলি, যদি তিনটি সংখ্যা কোনো সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক হয়, তাহলে হবে কি, যদি তিনটি সংখ্যা কোনো সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক হয়, তবে ওই সংখ্যা তিনটিকে ওই সরলরেখার দিক অনুপাত বলে। মনে করেন আমরা তিনটি সংখ্যা ধরে নিলাম, একটা এ, একটা বি এবং একটা সি। একটা এ, একটা বি এবং একটা সি। যে এই যে আমরা যে পড়লাম এ বি সি কি, এইটা হবে কিন্তু দিক অনুপাত, এটা মনে রাখবেন। তাহলে এ বি সি মানে কি, দিক অনুপাত। এ বি সি অক্ষর দ্বারা এই দিক অনুপাতকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে দিক অনুপাত কি, যদি তিনটি সংখ্যা কোনো সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক হয়, তবে ওই সংখ্যা তিনটিকে ওই সরলরেখার দিক অনুপাত বলে। এই দিক অনুপাতকে সাধারণত এ বি সি প্রতীক দ্বারা সূচিত করা হয়। এখন মনে করেন কোন সরলরেখার দিক কোসাইন এল এম এন এবং দিক অনুপাত এ বি সি যদি হয়, তবে এদের মধ্যে সম্পর্ক কি হবে, এদের মধ্যে সম্পর্কটা হবে কি, এই যে এল বাই এ ইকুয়াল এম বাই বি ইকুয়াল এন বাই সি। এই যে আমরা এইখানে যে সম্পর্কটা লিখলাম, এই সম্পর্কটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে দিক কোসাইন এবং দিক কোণের মধ্যে, দিক কোসাইন এবং দিক কোণের মধ্যে সম্পর্ক। আমরা দিক কোসাইন এবং দিক অনুপাতের বেসিক আলোচনা করলাম। এখন আমরা হচ্ছে যে সরাসরি আমরা এমসিকিউ কয়েকটা প্র্যাকটিস করব। দেখেন আমাদের 1 নাম্বার এমসিকিউ এ কি বলা আছে, একটি সরলরেখা এক্স ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করলে দিক কোসাইনগুলো কি হবে। আমরা জানি যে একটা সরলরেখা এক্স ওয়াই জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে, তাহলে তার দিক কোসাইনগুলো কি হবে, কজ স্কয়ার আলফা, কজ স্কয়ার বিটা এবং কজ স্কয়ার গামা হবে। এখানে আলফা, বিটা, গামা কি হবে, এই যে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এটা মনে রাখবেন। আলফা, বিটা, গামা হবে কি, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ উৎপন্ন যদি করে, তাহলে তার দিক কোসাইন কি হবে, কজ স্কয়ার আলফা, কজ স্কয়ার বিটা, কজ স্কয়ার গামা। এরপরে আমাদের 2 নাম্বার এমসিকিউ আছে, দিক কোসাইন গুলোকে সাধারণত কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু আগে দেখলাম যে দিক কোসাইন গুলোকে সাধারণত এল এম এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আর এবিসি কি, এবিসি দ্বারা কি কি প্রকাশ করা হয়, দিক অনুপাত, এটা মনে রাখবেন। তাহলে এবিসি দ্বারা কি, দিক অনুপাত, আর এল এম এন দ্বারা মূলত দিক কোসাইনকে প্রকাশ করা হয়।
এবার 3 নাম্বার দেখেন, আমাদের 3 নাম্বারে বলা আছে কি যে দিক অনুপাতগুলোকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু আগে পড়লাম দিক অনুপাতগুলোকে সাধারণত এবিসি দ্বারা প্রকাশ করা হয়, আর ডি কোসাইনকে এল এম এন। তাহলে ডি কোসাইনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল এম এন দ্বারা, আর এবিসি দ্বারা কি দিক অনুপাতগুলোকে প্রকাশ করা হয়। এবার 4 নাম্বার এমসিকিউ আছে যে দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি কত। আমরা একটু আগে পড়লাম যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য কি ছিল, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি কি 1, বর্গের সমষ্টি কি 1। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কি 4 এর খ নাম্বার। তাহলে দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি কত 1। এবার 5 নাম্বার যে ডি কোসাইন এল এম এন হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা ডি কোসাইনের মৌলিক উপপাদ্যটা কি জানছিলাম যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল 1, অর্থাৎ ডি কোসাইনগুলোর বর্গের সমষ্টি 1। আর সেখান থেকে আমরা জানি এল মানে কি ছিল আমাদের কজ আলফা, তাহলে এটা হবে কজ স্কয়ার আলফা। এম মানে কি কজ বিটা, তাহলে বর্গ করলে হবে কজ স্কয়ার বিটা প্লাস, আর এন মানে কি কজ গামা, তাহলে বর্গ করলে হবে কি কজ স্কয়ার গামা ইকুয়াল 1। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা এর মান কত 1। তাহলে আমরা দেখি আমাদের সঠিক উত্তর আছে কি খ নম্বরে, যে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা ইকুয়াল 1। তাহলে এইখান থেকে আমরা আরেকটা বিষয় বের করি যে সেটি হচ্ছে যদি আমাদের কোশ্চেনে এমন বলতো, আচ্ছা এইটা কোশ্চেনে যদি আমাদের এমন বলতো যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা এর মান কত, যদি এটা বলতো। এখন মনে করেন ক নাম্বার অপশন ছিল 1, খ নাম্বার অপশন ছিল, আচ্ছা আমাদের এইটা খ নাম্বার অপশন দেই, আমাদের খ নাম্বার অপশন ছিল মনে করেন 2, গ নাম্বার অপশন ছিল 3, আর ঘ নাম্বার অপশন মনে করেন 4 আছে। এখানে আমাদের বলছে কি সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা এর মান কত। তাহলে আমরা ডি কোসাইনের মৌলিক উপপাদ্য হতে কি জানি, এইটা জানি যে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা ইকুয়াল 1। তাহলে এইখান থেকে আমরা যদি কজ স্কয়ার আলফা কজ স্কয়ার বিটা কজ স্কয়ার গামার মান বসাইতে পারি। তার আগে আমরা কিন্তু এটা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এইখান থেকে দেখেন আমরা যদি সাইন স্কয়ার থিটার মান বের করি তাহলে কি হবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে আমরা এই সাইন স্কয়ার থিটার পরিবর্তে কি বসাবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এটা বসাইতে পারি। এবং অনুরূপভাবে আমরা যদি কজ স্কয়ার থিটার মান বের করতে যাই, এইখান থেকে আমরা যদি কজ স্কয়ার থিটার মান বের করতে যাই তাহলে আমরা কি লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা এটা লিখতে পারবো। তাহলে এইখানে কজ স্কয়ার পরিবর্তে কি লিখবো আমরা 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল, তাই দেখেন এখানে আছে কজ স্কয়ার আলফা, তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো কি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস এই কজ স্কয়ার বিটার পরিবর্তে কি লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার বিটা প্লাস এই কজ স্কয়ার গামার পরিবর্তে লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার গামা ইকুয়াল 1। বা তাহলে এখন আমরা যদি এইখানে যোগ করি, দেখেন এখানে আছে 1 এখানে 1 এখানে 1, যোগ করলে কত হবে 3 মাইনাস, এখন মাইনাস চিহ্নটা আমরা যদি কমন নেই, দেখেন এই যে সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা সাইন স্কয়ার গামা, তাহলে মাইনাসটা কমন নিলে আমাদের এখানে কি থাকবে সাইন স্কয়ার আলফা প্লাস, আচ্ছা তাহলে আমাদের এইখানে কি থাকবে যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা, এটা ইকুয়াল কি 1। এখন আমরা যদি এই যে সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামাকে পক্ষান্তর করি এবং 1 কেও যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে আমরা এখান থেকে কি পাবো যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল 3 মাইনাস 1। তাহলে আমরা যদি 3 থেকে 1 বাদ দেই তাহলে 2। তাহলে এইটা কিন্তু আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামার মান কত 2। তাহলে আমাদের এখানে এই এমসিকিউটা যদি আসে তাহলে এটা সঠিক উত্তর হবে কি 2, যে সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা সাইন স্কয়ার গামা এর মান কত 2।
তাহলে আমরা এইখান থেকে এটা কি দেখলাম যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামার মান হবে 1। আর এখান থেকে যদি আমরা এটা দেখি sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা, তাহলে এটার মান আসলে কত হবে 2। এইটাও একটু আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা এর মান হবে কত 1, আর আমার sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামার মান হবে কত 2। দেখেন এবার 6 নাম্বার এমসিকিউ আমাদের বলছে যে কোন সরলরেখার দিক অনুপাত এবিসি হলে দিক কোসাইন এল এর মান নির্ণয়ের সঠিক সূত্র কোনটি। তাহলে আমাদের এখানে কি আছে, কোন সরলরেখার দিক অনুপাত, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, দিক অনুপাত দেওয়া আছে কি এবিসি। তাহলে দিক অনুপাত এবিসি হলে দিক কোসাইন এল এর মান বের করার সূত্র কি। তাহলে আমরা জানি যে যদি কোনো সরলরেখার দিক অনুপাত এবিসি হয় তাহলে এই যে দিক অনুপাতটা ছিল এই দিক অনুপাতটার আমাদের বর্গের যোগফল বের করতে হয়। তাহলে দিক অনুপাতকে কি করতে হয়, বর্গের যোগফল। তাহলে এর বর্গ আছে এখানে এ স্কয়ার প্লাস বির বর্গ আছে বি স্কয়ার প্লাস সির বর্গ আছে সি স্কয়ার। এই এই মান যে আমরা পাইলাম এই বর্গের যোগফলে বর্গমূল দিয়ে আমাদের দিক অনুপাতগুলোকে ভাগ করতে হয়। আমরা জানি যে দিক অনুপাত কি, আমরা জানি যে দিক অনুপাতকে এ বি সি প্রতীক দ্বারা দিক কোসাইনকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল এম এবং এন প্রতীক দ্বারা এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন এল কত হবে আমাদের, তাহলে এল মানে হবে দেখেন, তাহলে আমাদের দিক কোসাইন গুলোর বর্গের যোগফল কত হলো, দিক কোসাইন গুলোর বর্গের যোগফলে বর্গমূল আছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এইটা ভাগ হবে কি, এইটা এ উপরে লবে হবে এ, তাহলে লবে হবে কি, অর্থাৎ এই দেখেন এই যে এইখানে যেটা ছিল আমাদের এই যে এই এইখানে আছে, তাহলে এটা আসবে উপরে আর নিচে আসবে বর্গমূল। এই দিক অনুপাতগুলোর বর্গমূলের যোগফলে বর্গমূল দিয়ে আমরা ভাগ করব। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে এই যে এল ইকুয়াল এ ভাগ বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা এল গেল। এখন অনুরূপভাবে যদি এম বলে তাহলে এম কত হবে, তাহলে উপরে থাকবে বি ভাগ বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা অনুরূপভাবে যদি এখানে এম তাহলে কি হবে, এটা হবে। আর এন কি হবে, তাহলে এন কিন্তু এটা হবে যে বর্গমূল, তাহলে সি ভাগ বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এই যে আমরা এখানে লিখছি যে দিক কোসাইন হলো দিক অনুপাতের মান ও ভেক্টরের মোট দৈর্ঘ্যের অনুপাত। এটা কিন্তু একটা অনুপাত আকার, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সি ইন্টু বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই সি মানে আছে কি, যে আমাদের দিক অনুপাতে যে মানটা ছিল, দিক অনুপাতের মান কি কি ছিল, মনে করেন এ বি সি থাকলো, এই যে এ বি সি, তাহলে কি আছে দিক অনুপাতের মান, তাহলে দিক অনুপাতের মান আছে আমরা সি, এটা ছিল এন, ও ভেক্টরের মোট দৈর্ঘ্য, তাহলে ভেক্টরের মোট দৈর্ঘ্য আমরা কি পেলাম, এই যে বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার দেখেন আমাদের 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে বলছে যে দিক অনুপাত এবিসি হলে এন এর মান কত। আমরা একটু আগে দেখলাম যে এল এর মান কি হবে, এম এর মান কি হবে আর এন এর মান কি হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কি, এই যে এন ক নাম্বার সি ভাগ বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখেন এবার 8 নম্বরে আমাদের কি বলছে যে নিচের কোনটি দিক কোসাইনের সম্পর্ক নির্দেশ করে। তাহলে নিচের কোনটি দিক কোসাইনের সম্পর্ক নির্দেশ করে, তাহলে এখানে আছে এল ভাগ এ এম ভাগ বি ইকুয়াল এন ভাগ সি, এইটা হলো দিক কোসাইন এবং দিক অনুপাতের মধ্যে সম্পর্ক। আর এখানে বলছে যে দিক কোসাইনের সম্পর্ক, তাহলে দিক কোসাইনের সম্পর্ক কি হবে আমাদের, এই যে ঘ নাম্বার এল ইকুয়াল এ ভাগ বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এইটা হচ্ছে আমাদের কি দিক কোসাইনের মধ্যে সম্পর্ক, এইটা এল। তাহলে এম হলে আমাদের কি আসছো, এখানে আসছো হলো বি ভাগ বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এন যদি থাকতো তাহলে এটা আসছো আমাদের সি ভাগ বর্গমূল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে যে আমাদের 8 নাম্বার এমসিকিউ গুলো। আচ্ছা এবার আমরা হচ্ছে যে 9 নাম্বার একটা এমসিকিউ দেখবো যে কোন রেখার দিক অনুপাত
কোন রেখার দিক অনুপাত এবিসি হলে সেই রেখার মোট দৈর্ঘ্য বা মান কত। তাহলে আমরা একটু দেখলাম যে যে দিক অনুপাতগুলো থাকে সেই দিক অনুপাতগুলোর বর্গের যোগফলের বর্গমূলই হলো তার মান। অর্থাৎ এখানে এ আছে তাহলে এটা হবে এ স্কোয়ার, এখানে বি আছে এটা হবে বি স্কোয়ার, প্লাস এটা সি আছে এটা হবে সি স্কোয়ার। তাহলে সে অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে কি গ নাম্বার। আচ্ছা, আমরা এইখানে যদি আমাদের এমসিকিউটা এমন বলতো তাহলে আমরা কি হইতো, আমরা একটু দেখি নেই যে যে বলতো যে কোন রেখার দিক অনুপাত, মনে করেন যদি এটা বলতো 1 - 2 আর 2, যদি এটা বলতো যে কোন রেখার দিক অনুপাত 1 - 2, 2 হলে সেই রেখার মোট দৈর্ঘ্য বা মান কত। তাহলে এই দিক অনুপাতটার জন্য আমাদের মান কি এসছো, এই দিক অনুপাতগুলোর বর্গের যোগফলে বর্গমূল। অর্থাৎ এখানে 1 আছে, এই যে 1 তার উপর বর্গ, প্লাস এখানে আছে কত -2 তার উপর বর্গ, প্লাস এখানে 2 আছে তার উপর বর্গ, ইকুয়াল বর্গমূল। তাহলে 1 এর বর্গ 1, মাইনাস 2 এর বর্গ আছে 4, প্লাস 2 এর বর্গ আছে 4। তাহলে আমাদের এখানে যদি যোগ করি তাহলে বর্গমূল 9, আর বর্গমূল 9 করলে হবে কত 3। তাহলে কোন রেখার দিক অনুপাত 1, -2, 2 হলে সেই রেখার মোট দৈর্ঘ্য বা মান কত হবে, এই যে আমাদের এইখানে 3 হবে। আচ্ছা, এবার দেখেন 10 নম্বরে আমাদের কি বলছে যে দিক অনুপাতগুলো দিক কোসাইনের কি হয়। আমরা একটু আগে পড়লাম যে দিক কোসাইনগুলো দিক অনুপাতের কি হয়, সমানুপাতিক হয়। দিক কোসাইনগুলো দেখেন দিক অনুপাতগুলো দিক কোসাইনের সমানুপাতিক হয়। অর্থাৎ আমরা এটা জানছিলাম যে দিক কোসাইন এবং দিক অনুপাতের মধ্যে সম্পর্ক L/A ইকুয়াল M/B ইকুয়াল N/C। এইটা ছিল আছে যে দিক অনুপাত এবং দিক কোসাইনের মধ্যে সম্পর্ক। তাহলে দিক অনুপাতগুলো দিক কোসাইনের কি হয়, সমানুপাতিক হয়, এটা মনে রাখবেন। এবার দেখেন আমাদের 13 নম্বর এমসিকিউ বলছে যদি L সমান 1/√3, M সমান 1/বর্গমূল 3 এবং n সমান x হলে x এর মান কত। তাহলে আমরা জানি যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য কি, L² প্লাস M² প্লাস N² ইকুয়াল 1 ইকুয়াল। তাহলে আমাদের এখানে L এর মান আছে কত 1/বর্গমূল 3 তার উপর স্কয়ার, প্লাস M এর মান আছে কত 1/বর্গমূল 3 তার উপর স্কয়ার, প্লাস n মানে কত আমাদের x তার উপর স্কয়ার ইকুয়াল 1। আমরা যদি এটা এখন হিসাব করি তাহলে কি হয়, 1 এর বর্গ আছে 1, √3 এর বর্গ আছে 3, প্লাস এখানে 1 এর বর্গ 1, √3 এর বর্গ 3, প্লাস x এর বর্গ আছে x² ইকুয়াল 1। তাহলে আমরা এখন এইটাকে যদি পক্ষান্তর করে দেই, বাম পাশে x কে রাখি, বাকিগুলোকে আমরা ডান পাশে পক্ষান্তর করে দিলাম, বা x² ইকুয়াল 1 - 1/3 মাইনাস 1/3 ইকুয়াল। এখন আমরা যদি এখানে লসাগু করি তাহলে 3 লসাগু হয়, 3 লসাগু করলে হয় উপরে 3 - 1 - 1 ইকুয়াল। তাহলে 3 থেকে আমরা যদি এই দুটো বিয়োগ করি তাহলে 3 - 2 করলে কত হবে 1, আর নিচে আমাদের থাকবে কত 3 ইকুয়াল। এইদিকে আমাদের x এর পাওয়ার স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা ডান দিকে গেলে বর্গমূল হবে, তাহলে x ইকুয়াল, আর যখন বর্গমূল আসবে তখন আমাদের প্লাস মাইনাস আসবে, আর বর্গমূল এই যে 1/3। তাহলে আমাদের স্কয়ারটা ডান পাশে গেলে বর্গমূল হলো, তাহলে সেখান থেকে আমরা x কি লিখতে পারি, x ইকুয়াল প্লাস মাইনাস, এবার বর্গমূলটাকে আলাদা করে দিলে বর্গমূল 1/বর্গমূল 3 ইকুয়াল, তাহলে প্লাস মাইনাস 1/বর্গমূল 3। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে কি দেখেন, হলে x এর মান কত হবে, x এর মান আছে আমাদের এই যে এটা গ নাম্বারে আছে, যে দেখেন ক নাম্বারে আছে কিন্তু পজিটিভ মান, এটা আছে কিন্তু পজিটিভ হবে না, এটা নেগেটিভ আছে হবে না, এটা আছে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। কারণ বর্গ যখন ডান পাশে গিয়ে বর্গমূল হয় তখন সেখানে কিন্তু পজিটিভ, অর্থাৎ প্লাস মাইনাস দুটাই গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এবার দেখেন আমাদের 12 নাম্বার কি বলছে যে একটি ভেক্টরের দিক কোসাইন সমূহ কি ঋণাত্মক হতে পারে। একটি ভেক্টর, এইটা বলছে কিন্তু ভেক্টর, একটি ভেক্টরের আমরা জানছিলাম যে দিক কোসাইন গুলো মূলত কি ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে। এখন এখানে বলা আছে একটি ভেক্টরের দিক কোসাইন কি ঋণাত্মক হতে পারে, হ্যাঁ আমরা উত্তর জানি হ্যাঁ। এখন আমরা দেখেন ব্যাখ্যাটা দেখি যে কোসাইন ফাংশন দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক হতে পারে। এই যে আমাদের এটা যদি চতুর্ভাগ হয়
তাহলে আমরা জানি এই চতুর্ভাগে আমাদের সাইন আর কোসেক প্লাস আর বাকি সব নেগেটিভ, তাহলে নেগেটিভের মধ্যে কিন্তু আমাদের এই যে কজ পড়ে, তাহলে এখানে কজ কিন্তু নেগেটিভ। আবার যদি আমরা তৃতীয় চতুর্ভাগে দেখি তাহলে ট্যান পজিটিভ এবং কট পজিটিভ আর বাকি সব কি নেগেটিভ, তাহলে সেখানেও কিন্তু আমাদের কজ পড়তিছে। তার মানে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের কোসাইন যেটা ছিল সেই কোসাইনটা কিন্তু ঋণাত্মক হতে পারে। এবার দেখেন 13 নাম্বার, 13 নাম্বারটা আপনার নিজেরাই করবেন। যদি এল ইকুয়াল 1/3/13, এম ইকুয়াল 4/13, এন ইকুয়াল কে হয় তবে কে এর মান কত। তাহলে এই যে আমরা এটা কিন্তু সূত্র জানছিলাম যে দিক কোসাইন এবং দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটা আমাদের কি ছিল, এই যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল 1। এখানে আছে যে এই যে এল এর মান এখানে বসাইলাম, এম এর মান এখানে বসাইলাম, এন এর মান এখানে কে বসাইলাম, বসানোর পরে ক্যালকুলেশন করি আমরা কে এর মান এখানে কত পাইলাম, প্লাস মাইনাস 12/13। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর আছে কি, যে সঠিক উত্তর আছে আমাদের কি ঘ নাম্বারে, দেখেন 12/13। এইরকম কিন্তু এমসিকিউ আসতে পারে যে এল দিবে, এম দিবে, এন, এই তিনজনের মধ্যে যে কোনো দুইজন দিয়ে আমাদের কে এর মান বলতে পারে। একটা এমসিকিউ এভাবে দিতে পারে, এটা আপনারা নিজেরাই করবেন। যে ধরেন এল ইকুয়াল দিল 1/2, এম ইকুয়াল দিল 1/3, হলে এন ইকুয়াল হোয়াট, তাহলে এইটা আপনারা নিজেরাই করবেন। যে এখানে সরাসরি মান দিছে, এল দিছে হাফ, এম দিছে 1/3, হলে এন কত হবে। আপনারা এইটা আছে যে এই সূত্রে প্রয়োগ করবেন, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল 1। তাহলে এটা আছে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য। এখানে এল এর মান এম এর মান বসাই দিয়ে এন এর মানটা বের করবেন। এবার আছে যে আমরা 14 নাম্বার এমসিকিউটা পড়বো। যে আমাদের 14 নাম্বারে কি আছে দেখেন, যদি একটি রেখার দিক অনুপাত 2, 3, 6 হয় তার দিক কোসাইন কত হবে। তাহলে দেখেন এখানে বলা আছে কি একটি রেখার দিক অনুপাত, তাহলে এটা হচ্ছে দিক অনুপাত যদি হয় তবে তার দিক কোসাইন কত হবে। তাহলে আমরা জানি প্রথমে আমরা কি করব, এই দিক অনুপাত যেটা দেওয়া আছে এই দিক অনুপাতগুলোর মান বের করব, অর্থাৎ দিক অনুপাতগুলোর বর্গের যোগফলের বর্গমূলের মান বের করব। অর্থাৎ এখানে কত আছে 2, 2 এর উপর স্কয়ার, প্লাস এখানে আছে কত 3 এর উপর স্কয়ার, প্লাস এখানে আছে কত 6 এর উপর স্কয়ার ইকুয়াল। আমরা যদি 2 এর বর্গ কত হয় 4, 3 এর বর্গ 9, 6 এর বর্গ 36 ইকুয়াল। এখন আমরা যদি এগুলো যোগ করি তাহলে হয় আমাদের কত 49, আর 49 এর আমরা যদি বর্গমূল করি তাহলে 7। তাহলে দিক অনুপাতগুলোর মান আমরা কত পেলাম 7। এখন তার দিক কোসাইন যদি আমরা বের করতে যাই তাহলে তার দিক কোসাইন গুলো আমরা কি জানি, এল দিক কোসাইন কি এল, এম আর এই যে এন। তাহলে আমাদের এল এর মানটা কি হবে, তাহলে এখানে হরে হবে আমাদের কত, এই যে দিক অনুপাতগুলোর বর্গের যোগফলের বর্গমূলের মান কত আছে 7। তাহলে হরে আসবে 7, এখানে আসবে 7, এখানে আসবে 7। এবং দিক অনুপাত, তাহলে দিক অনুপাতগুলো কি কি আছে 2, 3, 6, তাহলে এখানে আসবে 2, এখানে আসবে 3, এখানে আসবে হলো 6। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি ক নাম্বার। এই যে এইখানে যে এমসিকিউ, এই এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটা এমসিকিউ। যে একটি রেখার দিক অনুপাত যদি 2, 3, 6 হয় তবে তার দিক কোসাইন কত হবে। তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে এই যে দিক অনুপাতগুলো আছে এই দিক অনুপাতগুলোর বর্গের যোগফলের বর্গমূলের মানটা আমরা বের করে নেব 7। এরপর এই 7 আমরা কি হরে লিখব। এরপর যে দিক অনুপাতগুলো আছে এই দিক অনুপাতগুলো দিয়ে আমরা প্রত্যেককে ভাগ করে দিব। তাহলে এইটা হচ্ছে কি তার তার কি তার হচ্ছে যে দিক কোসাইন। দেখেন আমরা অনুরূপভাবে আমরা এখানে যদি আরো একটা এমসিকিউ দেখি, যে বলা আছে কি দিক অনুপাত 3, 4, 12 হলে তার দিক কোসাইন কত হবে। তাহলে আমরা জানি এল মানে কি আমরা যদি একবারে বের করি এল ইকুয়াল, তাহলে এখানে কত আছে 3, তাহলে এখানে আসবে 3 আর নিচে আসবে আমাদের কি এটার বর্গের যোগফলের বর্গমূল, তা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এরপর আমাদের এম কত হবে, এম হবে এখানে আছে কত 4, তাহলে এই যে 4 আসবে নিচে বর্গমূল আমাদের এই মানটা আসবে এই যে 3 স্কয়ার 4 স্কয়ার 12 স্কয়ার। তাহলে আমরা যদি 3 এর বর্গ করলে কত হয় 9, আর 4 এর বর্গ করলে কত হয় 16, আর 12 এর বর্গ হয় 144।
আর এন কি হবে, এন হবে হলো আমাদের এখানে কত আছে 12, উপরে 12 আর নিচে আমাদের এই মানগুলা যে পাইলাম বর্গের যোগফলের বর্গমূলের মানটা যদি আমরা এখানে বের করি তাহলে এগুলো যোগ করলে হবে 49। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখেন, সমান, তাহলে আমরা যদি এখানে পাচ্ছি কত 3 আর আমরা এটা যোগ করিয়ে বর্গমূল করলে কত হবে 7। এখানে আছে আমাদের কত 2/7 এবং n কত হবে আমাদের n আছে আমাদের 12/7। তাহলে আমাদের অ্যান্সার কি কি আছে, l হবে কত 3/7, m হবে 2/7, n হবে 12/7। তাহলে সে অনুযায়ী আমাদের কি ক নাম্বারটা সঠিক। এই এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই নিয়মের আরো দুই একটা এখানে দিক অনুপাতগুলো চেঞ্জ করে দিয়ে পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অক্ষ এবং মূলবিন্দু সাপেক্ষে দিক কোসাইন। আমরা এখানে 16 থেকে 30 পর্যন্ত আলোচনা করব। দেখেন, এই যে এইখানে যে এমসিকিউটা আছে, এই এমসিকিউ গুলো যে খুবই ইম্পর্টেন্ট, এগুলা কি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হচ্ছে যে আপনাদের এইখান থেকে একটা এমসিকিউ 100% আসার সম্ভাবনা 100%। তাহলে আমরা এখন দেখি, এখানে বলা আছে কি এক্স অক্ষের দিক কোসাইন কত। তাহলে আমাদের এক নম্বরে আছে কি যে এক্স অক্ষের দিক কোসাইন বলে। তাহলে এইখানে আপনারা যে বিষয়টা মনে রাখবেন সেটা দেখেন, আমরা ব্যাখ্যা দিছি এক্স অক্ষ তার নিজের সাথে 90 ডিগ্রি। তাহলে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কি এক্স অক্ষ তার নিজের সাথে 0 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ তার নিজের সাথে 0 ডিগ্রি এবং অন্যান্য অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা জানি যে দিক কোসাইন মানে কি, যে কজ আলফা, কজ বিটা এবং কজ গামা, এটা আমরা জানি। কিন্তু এটা এখন আমাদের এখানে আছে কি এক্স অক্ষ। তাহলে আমরা বললাম এক্স অক্ষ নিজের সাথে 0 ডিগ্রি, মানে হচ্ছে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই তাহলে এটা হবে cos 0 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ তার নিজের সাথে 0 ডিগ্রি এবং অন্যান্য অক্ষের সাথে, অর্থাৎ অন্যান্য অক্ষ মানে কি ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে তার কোণটা হবে কিন্তু 90 ডিগ্রি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আসবে কি তো cos, এটা হবে 90 ডিগ্রি, এখানে হবে কি গামাটা হবে কি 90 ডিগ্রি। তাহলে যদি হিসাব করি আমরা, তাহলে আমরা জানি cos 0 এর মান আছে 1, cos 90 ডিগ্রির মান আছে কত 0 আর cos 90 ডিগ্রি মানে আছে 0। তাহলে এক্স অক্ষের দিক কোসাইন গুলো কত হবে 1 0 0। তাহলে এটা হবে কি 1 0 0। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইখানে আমি আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলি, যে সেটা হচ্ছে যে এক্স অক্ষের এক্স অক্ষের দিক কোণ। তাহলে আমরা বলি যে এক্স অক্ষের দিক কোণ, এটা আমরা একটু বুঝি যে এক্স অক্ষের দিক কোণগুলো কি হবে। দেখেন, আমরা বললাম যে এক্স অক্ষ তার নিজের সাথে 0 ডিগ্রি এবং অন্যান্য অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষ তার নিজের সাথে কত 0 ডিগ্রি, অন্যান্য অক্ষের সাথে মানে কি ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি আর জেড অক্ষের সাথে 90 ডিগ্রি। এটা কিন্তু এভাবে আসতে পারে যে এক্স অক্ষের দিক কোণ নিচের কোণটি। আপনাদের এভাবে করে 4টা অপশন দিবে, দিয়ে বলবে নিচের কোণটি সঠিক। তাহলে আমাদের সঠিক হবে কি এক্স অক্ষ দিক কোণ কত 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই আচ্ছা, এইখানে আমরা বলি যে এটা আমরা কি এক্স অক্ষ বললাম না, এটা এক্স অক্ষ না বলি কিন্তু আপনাদের বলতে পারে ও এক্স। আপনাদের কি ও এক্স, অর্থাৎ হচ্ছে যে ধনাত্মক এক্স অক্ষ। ও এক্স মানে কি ধনাত্মক এক্স অক্ষ। এই যে ধনাত্মক এক্স অক্ষের দিক কোণ বললে কত হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম যে এক্স অক্ষের দিক কোসাইন গুলো কি হবে যে 1 0 0। এটা না আসে কিন্তু পরীক্ষায় এটাও থাকতে পারে যে cos 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, এভাবে থাকতে পারে। আর এক্স অক্ষের দিক কোণ কত হবে, এক্স অক্ষের দিক কোণ হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা একটু খুব ভালোভাবে মনে রাখবেন। আচ্ছা, এইটা হলো আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক। এখন এখন যদি মনে করেন এক্স অক্ষের আমাদের যদি বলে ঋণাত্মক দিক, এইটা একটু আপনারা দেখবেন। দেখেন, এটা হবে কি আমাদের ও এক্স, এটা মানে আছে কি ও এক্স বা ঋণাত্মক এক্স অক্ষ যদি বলে তখন কি হবে।
তাহলে ঋণাত্মক এক্স অক্ষ যদি বলে তাহলে তার দিক কোণ কত হবে? মনে রাখবেন, তার ঋণাত্মক এক্স অক্ষ মানে এক্স অক্ষের নেগেটিভ দিক দিয়ে যদি বলে তাহলে তার দিক কোণকে আমরা কি লিখতে পাবো, যে সেটা হবে প্রথমে হবে পাই 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 বাই টু কমা পাই বাই টু। তাহলে পাই মানে এইটাকে আমরা এভাবে লিখতে পারি, বা এই পাই মানে আছে কত 180 ডিগ্রি, পাই বাই টু মানে 90 ডিগ্রি কমা 90 ডিগ্রি। তাহলে যদি বলে যে ও এক্স প্রাইম, ও এক্স প্রাইম বা ঋণাত্মক এক্স অক্ষের দিক কোণ কি হবে, তাহলে এইটা কিন্তু তার হচ্ছে যে দিক কোণগুলো হবে। এখন এক্স প্রাইম অক্ষের দিক কোসাইন কি হবে, আমরা এখন এটা দেখবো যে ও এক্স প্রাইম বা এক্স প্রাইম অক্ষের দিক কোসাইন, চাইলে তখন আমাদের সেটা কি হবে। তাহলে আমরা এখন কি জানি যে আমাদের দিক কোসাইন গুলো কি কি ছিল, কজ আলফা, কজ বিটা, কজ গামা। এখন এখানে যদি আমরা আলফা বিটা এবং গামার মান বসাই দিই, বা দেখেন আমরা যদি এই মানগুলো বসাই, পাই কজ, এই আলফা মানে কত পাই কজ, এখানে বিটা মানে কত পাই বাই টু কমা কজ, গামা মানে কত পাই বাই টু, বা তাহলে এখানে দেখেন কজ 180, আমরা যদি কজ 180 ডিগ্রির মান বের করি তাহলে আপনারা অনেকে জানেন যে কজ 180 ডিগ্রির মান আছে -1, কজ 90 ডিগ্রির মান আছে 0, কজ 90 ডিগ্রির মান আছে 0। তাহলে এইখানে আমরা কি দেখলাম যে ও এক্স প্রাইম বা ঋণাত্মক এক্স অক্ষের দিক কোণ হবে কি পাই কমা পাই বাই টু কমা পাই বাই টু বা 180 90 কমা 90। আর ও এক্স প্রাইম বা এক্স প্রাইম অক্ষের দিক কোসাইন যদি বলে তাহলে এই যে আমরা এইখানে যে মানগুলো পেলাম, এটা আলফা, এটা বিটা, এটা গামা, তাহলে এইটা কি আলফা, এইটা বিটা, এইটা আছে গামা, যেগুলো আছে এই মানগুলো আমরা আছে যে এই আলফা বিটা এবং গামার এইখানে বসাই দিয়ে আমরা মানগুলো পাইলাম কত -1,0,0। এটাও কিন্তু আপনারা খুব ভালোভাবে আপনাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের 17 নাম্বার। তাহলে এখানে 17 নাম্বারও সেম আমরা একইভাবে করব, যে এখানে ওয়াই অক্ষের দিক কোসাইন কত। তাহলে ওয়াই অক্ষের দিক কোসাইন আমাদের কত হবে 0,1,0, বা এইটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম যে দেখেন ওয়াই অক্ষটি তার নিজের সাথে 1 এবং অন্যান্য অক্ষের সাথে 0 ডিগ্রি, তাহলে ওয়াই অক্ষ তার নিজের সাথে উৎপন্ন কোণ করবে কত 0 ডিগ্রি এবং অন্যান্য অক্ষের সাথে 90 ডিগ্রি। তাহলে এই যে এই মানটা যে আসলো এটা কিভাবে আসলো আমরা দেখি, কজ, তাহলে অন্য অক্ষ মানে এক্স 90 ডিগ্রি, এখানে আসবে হলো কজ 0 ডিগ্রি, এখানে আসবে হলো কজ 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি মানে কিন্তু পাই বাই টু, এইটাও একটু আপনারা মনে রাখবেন। তাহলে এইখান থেকে আমাদের ওয়াই অক্ষের দিক কোসাইন কত, এই যে 0,10। আচ্ছা, এইখান থেকে আমরা আরো দুইটা ইনফরমেশন জানবো। তাহলে আমরা জানি ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ বা এখানে এভাবে বলতে পারে যে ওয়াই অক্ষের দিক কোসাইন কি এটা হবে। এখন আমরা হচ্ছে যে এই যে ওয়াই অক্ষের আমাদের দিক কোণগুলো কত হবে, ওয়াই অক্ষের আমাদের দিক কোণ, তাহলে ওয়াই অক্ষের আমাদের দিক কোণ কত হবে এই যে 90 ডিগ্রি কমা 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি, এইটা হবে দিক কোণ। এখন আমরা যদি এখন তার অনুবন্ধী অক্ষ যদি আমরা বের করি, এটা একটু দেখেন, আমরা হচ্ছে যে অনুরূপ ভাবে এটা একটু বের করব। এটাও কিন্তু আপনারা একটু খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তাহলে আমরা এখন কি দেখবো, যে সেটা হচ্ছে যে দেখেন ও ওয়াই প্রাইম বা ওয়াই প্রাইম অক্ষের দিক কোসাইন। আচ্ছা, আগে আমরা এইটার আছে যে দিক দিক কোনটা দেখবো।
তাহলে এখন আমাদের এটা আছে কি ও ওয়াই প্রাইম অক্ষের, ও ওয়াই প্রাইম অক্ষের দিক কোণটা হবে আমাদের কত, π/2, π/2। তাহলে দেখেন ও ওয়াই প্রাইম বা ওয়াই অক্ষের দিক কোণ হবে কি, আমরা ওয়াই অক্ষের ও ওয়াই প্রাইম বললে যেটা বলবে সেটা এখানে হবে পাই। ঠিক আছে, এইটা না বলি যদি আমরা এইটা বলতো যে ও জেড প্রাইম বা জেড প্রাইম অক্ষের দিক কোণ, তাহলে আমাদের কি হইতো, এইটা এই যে দেখেন এইটা হয়তো π/2, ওয়াইটা এটা হইতো আমাদের π/2 আর এটা হবে পাই। মানে ব্যাপারটা কি যে যার সাপেক্ষে দিক কোণ বলবে সেটা হবে আমাদের কি পাই হবে, সেটা পাই। এখানে বলছিল ওয়াই অক্ষ, তাহলে ওয়াইটা পাই, এখানে জেড অক্ষ বলছে তাহলে এটা হবে জেড প্রাইম। তাহলে এটা হলো অক্ষের দিক কোণ। এখন আমরা হচ্ছে যে ও ওয়াই প্রাইম বা ওয়াই অক্ষের, এখন আমরা যদি এটা দিক কোসাইনটা বের করি তাহলে কি হবে দেখেন, তাহলে আমরা জানি যে দিক কোসাইন মানে ছিল কি কজ আলফা, কজ বিটা, কজ গামা। এখন আমরা যদি এইখানে মানগুলো বসাই তাহলে কজ আলফা এটা আমরা কি ওয়াই প্রাইম বসাইছি, তাহলে এটা হবে আমাদের কত কজ π/2, বিটা মানে আছে কত কজ পাই, গামা মানে আছে কত কজ π/2। তাহলে এইটা যদি আমরা বের করি তাহলে এইটা বের করলে আমাদের কি হবে, এটা বের দেখেন, তাহলে আমরা জানি cos 90 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান কত আমরা জানি 0, এসে cos 180 ডিগ্রির মান কত -1 আর cos 90 ডিগ্রির মান কত 1। যে দেখেন ও ওয়াই প্রাইম বা ওয়াই প্রাইম অক্ষের দিক কোসাইন, ওয়াই প্রাইম মানে আছে কি তার ঋণাত্মক অক্ষ, ওয়াই প্রাইম মানে কি মনে তো ঋণাত্মক অক্ষ, তাহলে তার ঋণাত্মক অক্ষের সাথে দিক কোসাইন কত হবে, এই যে এটা সরি এই যে cos 90 এর মান এটা কিন্তু হবে 0, তাহলে ও ওয়াই প্রাইম বা ওয়াই অক্ষের দিক কোসাইন হবে কি এইটা। এখন আমরা অনুরূপভাবে যদি জেড এরটাও বের করি দেখি তাহলে আমাদের পরবর্তী এমসিকিউ গুলোতে আর অসুবিধা আমাদের হবে না। এখন আমরা যদি বের করব কি ও জেড প্রাইম বা জেড প্রাইম অক্ষের বা ঋণাত্মক দিকের দিক কোসাইন, তাহলে কি হবে, তাহলে এখানে হবে cos আলফা, তাহলে আলফা মানে কত হবে π/2, এরপর হবে কি cos বিটা, বিটা মানে কি হবে π/2 আর গামা মানে কি, গামা মানে হচ্ছে cos, গামা মানে হচ্ছে কি cos, এটা হবে পাই। তাহলে আমাদের এইটা হবে কি পাই। তাহলে দেখেন cos 90 ডিগ্রির মান হচ্ছে কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 আর cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে ও জেড অক্ষের আমাদের আছে যে দিক কোসাইনটা কি হবে 0, -0, 0, -1। এইটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। দেখেন আচ্ছা আচ্ছা আজকের ক্লাসে আমরা হচ্ছে যে এমসিকিউ আমরা মোটামুটি 1 থেকে 17 পর্যন্ত আলোচনা করলাম। আপনারা হচ্ছে যে এই 1 থেকে 17 পর্যন্ত, 1 থেকে 17 পর্যন্ত এমসিকিউ গুলা খুব ভালোভাবে দেখবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন। আর আমরা পরবর্তী ক্লাসে বাকি এমসিকিউ গুলো বিস্তারিত আলোচনা